তালাশের অনেক দর্শকই আমাদের অনুসন্ধানে শুধু বড় বড় ঘটনা দেখতে চান, আর আমরাও সচেতনভাবেই বড় বড় ঘটনার পাশাপাশি ছোট ঘটনাগুলোকেও গুরুত্ব দিয়ে তুলে আনি। কারণ আজ যা ছোট ঘটনা তা আগামীকাল বা পরশুদিনই বড় ঘটনা হয়ে যায়, আর বড় ঘটনার দিকে নজর রাখলে ছোট ছোট ঘটনাগুলো বেড়ে ওঠার বা বড় হয়ে ওঠার সুযোগ পায়। জানি আপনাদের অনেকেরই নজর কথার চেয়ে আজ আমার হাতের দিকে বেশি। নিশ্চয়ই দেখতে চান কি আছে এখানে, দেখাচ্ছে। দৈনিক মাকড়সা, কত দৈনিক পত্রিকার নামই তো আপনারা শুনেছেন, কিন্তু এই দৈনিক মাকড়সার নাম আপনারা কতজন জানেন? যাই হোক, কথা না বাড়িয়ে এবার অনুষ্ঠান শুরু করা যাক। এ বিষয় নিয়ে আগেও কাজ হয়েছে তালাশে, কিন্তু এটা সব সময় বিব্রতকর আমাদের জন্য। কারণ আপনি যে পেশায় কাজ করেন তার অপব্যবহার অনুসন্ধান করাটা তো বিব্রতকরই বটে। এ বিষয় নিয়ে তালাশের আগের পর্বগুলোতে উঠে আসা বিভিন্ন ঘটনার কিছু চিত্রের দিকে নজর দেব এবার। আজকাল সাংবাদিক স্টিকার লাগানো গাড়ি কিংবা অন্য যানবাহন রাস্তায় তাকালেই চোখে পড়ে। তাদের অনেকেরই পরিচয় জানতে চাইলে যেসব পত্রিকা বা অনলাইন গণমাধ্যমের নাম আপনি শুনবেন তা হয়তো আগে কখনোই শোনেননি। আবার এমনও দেখা যায় যে কেউ হয়তো নিজে সাংবাদিক নয়, কিন্তু কোনো আত্মীয় সাংবাদিক, আর সেই পরিচয়ে নিজের গাড়িতে সাংবাদিক লিখে চালাচ্ছেন। আপনি তো আপনার বাবাকে ফোন দিয়েছেন। হ্যাঁ, আমার আব্বাই মেন। তালাশের 59তম পর্বের নাম ছিল প্রেস কার্ড কেনা বেচা, অর্থাৎ টাকা দিলেই যে কিভাবে প্রেস কার্ড বানিয়ে সাংবাদিক হওয়া যায় সেই পর্বে আমরা তা দেখিয়েছিলাম। সেবার অনুসন্ধানে একজন সাংবাদিকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। সেই সাংবাদিক রেজিস্ট্রেশন নম্বরবিহীন বাইকের সামনে পেছনে সাংবাদিক লিখে ঘুরে বেড়ায়। এলাকার লোকজনও তার কুকর্মের সাক্ষ্য দিয়েছিল। কেন্দ্র থানা পুলিশের সাথে বিভিন্ন লোকজন, নিরহ লোকজন রে ফিটিং দেয়, ধান্দা করে। কি ধান্দা করে? এই জুয়ার ভোরে, তারপরে আরো অনেক ধান্দা করে, মানে ফাপড় দেয়। উনি মানে আর্মস নিয়ে থাকেন। আপনি কোনো পত্রিকার নাম না শুনলেই যে তার কোনো অস্তিত্ব থাকবে না এমন নয়। কথা হচ্ছে কি কি অপব্যবহার হচ্ছে সেই নাম ব্যবহার করে। আপনাদের প্রতি একটা অনুরোধ, তালাশের প্রতি আপনাদের ভালোবাসাকে পুঁজি করে কেউ যদি ফায়দা লোটার চেষ্টা করে তাহলে আপনারা নিজেরাই রুখে দাঁড়ান এবং ব্যবস্থা নিন পরিস্থিতি অনুযায়ী। এবার আপনাদের একজন পত্রিকার সম্পাদকের সাথে পরিচয় করিয়ে দেব। মোহাম্মদ মুনিরুজ্জামান একজন সাংবাদিক, একটি দুটি নয়, তিনটি গণমাধ্যমের সম্পাদক এই মুনিরুজ্জামান। মাসিক ব্যাংক বিমা অর্থনীতি, দৈনিক অমর বাংলা আর ব্যাংক বিমা নিউজ 24.com এর সম্পাদক মুনিরুজ্জামান। তালাশ টিমের সাথে কথা হলো মুনিরুজ্জামানের। আমি তো পেশায় সাংবাদিকতা, মূল পেশা হচ্ছে আমার সাংবাদিকতা। এখন ওই কাজ করতে গিয়েও তো আমি বিনিয়োগকারীদের পক্ষে নিয়ে দুটা কথা বলবো না, আমার তো কাজই হচ্ছে এটা। একাধারে তিনটি পত্রিকার সম্পাদক যদি সাংবাদিক শব্দটি উচ্চারণ করতে না পারেন তাহলে সেই সাংবাদিকতা সম্পর্কে মানুষের ধারণা কি হতে পারে? তালাশ টিম তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চায়। এমনি আমি ডিগ্রি পাস নর্মাল। কত থেকে পাস করছেন? আমি বরগুনা থেকে পাস করেছি। বরগুনা থেকে। ওটা কোন ইউনিভার্সিটি ছিল? এটা তো আমরা ওটা ইউনিভার্সিটি না, এটা বরগুনা সরকারি গভর্নমেন্ট কলেজ। কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করেছেন সেটাই জানেন না তিনি। তবে পত্রিকার ছাড়পত্র নেয়ার সময় যে শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল করেছেন সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট। সেখানে দেখা যাচ্ছে তিনি বরগুনা সরকারি কলেজ থেকে 1988 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কিন্তু সাংবাদিক মুনিরুজ্জামানের নিজের ডিগ্রি অর্জনের সাল মনে করতে কত কষ্ট হচ্ছে দেখুন। কত সালে পাস করেছিলেন? এটা 86 সালে। 1986 সালে। সালে। আসলে কোনটা সঠিক
এই সার্টিফিকেট নাকি সাংবাদিকের মুখের কথা? তালাশ টিমের কাছে অভিযোগ আছে সাংবাদিক মনিরুজ্জামান বিভিন্ন প্রতিষ্ঠানে নিজের পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যান। বিজ্ঞাপন না দিলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ প্রচারের হুমকি দেয়া হয়। এমন এক ঘটনার সাক্ষী বাংলাদেশ স্থায়ী অ্যালুমিনিয়াম কোম্পানির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল আলম। স্টক বাংলাদেশ নামে একটা পত্রিকার কাটিং নিয়ে এসছে সে। তার হেডিং কি দিছে, রাইট শেয়ারের নামে বিডি থাইয়ের পকেট কাটছে। এখানে আপনারা খেয়াল করে দেখেন, এই পত্রিকার কিন্তু কোনো ডেট নাই, সম্পাদকের কোনো সিগনেচার নেই। এটা জাস্ট একটা কাট পেস্ট কপি করে সে আমাদের অফিসে পাঠাইছে যে আমাকে এই টাকার অ্যাড দিবেন, না হলে আমি এটা পত্রিকা ছাপাবো। এই তাহলে অবস্থা। সাংবাদিক নামধারী সাংবাদিকেরা এমন ঘটনা ঘটায় জন্যই হয়তো অনেকেই সাংবাদিক নাম শুনলেই বাঁকা দৃষ্টিতে তাকায়। এমনকি যে লোকটি সারা জীবন নিজের সততা দিয়ে এই মহান পেশায় কাজ করেছেন তাকেও ওই বাঁকা দৃষ্টিতেই দেখা হয়। এই সাংবাদিক মনিরুজ্জামানরা খুবই চৌকসভাবে একটা কাজ করে। তারা প্রথমে কোনো না কোনো প্রতিষ্ঠানে বা ব্যবসায় ক্ষুদ্র বিনিয়োগ করে, তারপর সেই বিনিয়োগের বলে ওই প্রতিষ্ঠানের এজিএম বা বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করে। সেখানে কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা বাঁধিয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে থাকে। সাংবাদিক মনিরুজ্জামানের এমন কর্মকাণ্ডের শিকার প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড। মনিরুজ্জামান এই প্রতিষ্ঠানের একজন ক্ষুদ্র বিনিয়োগকারী। একবার প্রতিষ্ঠানের সাধারণ সভায় অংশগ্রহণ করে বিভিন্ন অভিযোগ তোলে মনিরুজ্জামান ও তার চক্র। কোম্পানির উপর আমার কোনো অভিযোগ নেই, আমার অভিযোগ ওই ব্যক্তির বিরুদ্ধে। তার মানে ঘটনা ব্যক্তিগত, কোনো নির্দিষ্ট ব্যক্তির বিপক্ষে অবস্থান সাংবাদিক মনিরুজ্জামানের। আর সেই ব্যক্তি হলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদী খানম। ঠিক এই জায়গাটাতেই অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় মনিরুজ্জামানের ব্যাংক বিমা অর্থনীতি পত্রিকা। সাথে সাথে মোহাম্মদী খানমের বিরুদ্ধে খবর প্রকাশিত হয় ওই পত্রিকায়। আমাদের কাছে 4 লক্ষ টাকা চাঁদা চেয়েছেন। মানে উনাকে যখন বলা হয়েছে যে না, আপনি এইভাবে তো আপনি বলতে পারেন না, ঠিক আছে, তো তখন উনি আমাদের নামে বিভিন্ন ধরনের একের পর এক তার নিজস্ব এবং সহযোগী পত্রিকাগুলোতে ভিত্তিহীন সংবাদ ছাপিয়ে এক ধরনের আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছেন। আসল ঘটনা তাহলে টাকা লেনদেনে। ঘটনা শেষ পর্যন্ত মামলা পর্যন্ত গড়ায়। আমার মানি ব্যাগের টাকা, আমার পকেটে টাকা ছিল, সেই টাকা পকেটে ছিনে নিয়ে গেছে। বাস্তবেই কি এমন ঘটনা ঘটেছিল? এই ধরনের পজিশনের একটা মানুষ তার মতো একটা লোকের গায়ে হাত দিবে এবং চেন ছিনিয়ে নিবে, সেটা কতটুকু বিশ্বাসযোগ্য এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এমন ঘটনা অহরহই ঘটছে। কলঙ্কিত হচ্ছে পেশা, কলঙ্কিত হচ্ছেন যারা সততা এবং নিষ্ঠা দিয়ে সাংবাদিকতা করে যাচ্ছেন তারা। যারা এসব কাজ করছে তাদের সবারই আলাদা আলাদা কৌশল আছে। যেমন মনিরুজ্জামানের কৌশল একরকম, আবার জুরাইনের সোহেলের কৌশল আরেক রকম। মোহাম্মদ সাহেল আহমেদ সোহেল, তার পরিচয় অনেক। রাজধানীর জুরাইনে প্রেস ক্লাব খুলেছে এই সোহেল। জুরাইন প্রেস ক্লাবের সভাপতি সে। সেখানে গিয়ে অনেকগুলো পরিচয় পাওয়া গেল তার। প্রেস ক্লাবের দেয়ালে সাঁটানো ছবিগুলো হয়তো তার প্রভাবের পরিচয় বহন করে, আবার বিভিন্ন পুরস্কারও আছে। স্থানীয় লোকজনও ভালোই জানে তার সম্পর্কে। সে এক সময় মোটর মেকানিক্সের হেল্পার ছিল, তারপরে সে এসে তেলের ব্যবসা শুরু করে এবং সে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন মানুষের নাম বিক্রি করে। সাংবাদিক সোহেল একটা ফাউন্ডেশনও খুলেছে, নাম বিবর্তন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের নামে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে নাকি চাঁদা তোলা হয়। এই চাঁদা তোলার জন্য আলাদা লোক আছে তার। ওনাদের জন্য কালেকশন করি, বড় বড় অফিসে যাই। তো আজকে আমার যাওয়া পড়ে ভাই আসে নাই, তো আমাদের তিন গেছে। আরো ভিন্ন রকম কিছু কর্মকাণ্ডের সাথেও নাকি জড়িত সে। সোহেল মনে করেন কিছু পতিতে পালে, একজন হলো সাথিনা। সোহেল নিজে বলছে, তুমি সাথিনা আর ওই জটালি পিস্তল থাকে ওর কাছে, ওদের সাথে থাকো, যে কোনো লোকের টানতে থাবাতে ধরবা, হ্যাঁ তুমি ধরবা, যে কোনো কথাকে ধরবা, তোমার আর কিছু বলতে হবে না। পরে মনে করো আমরা ম্যানেজ করবো সবকিছু, এবং তুমি যা রাখতে হবে তুমি কমিশন পাবা। বহু পরিচয়ে পরিচিত সোহেলের কাছে তালাশ টিম। আমাদের এই সুনামধন্য ক্লাবকে
এরা মানে বদনাম করার জন্য হয়তো এগুলা করতেছে। সব যদি মিথ্যা হয় তাহলে তার মুখ থেকেই সত্যটা জানা যাক। আমার কাছে লিস্ট আছে, আমার টাকাগুলা কাদের কাছ থেকে আনে, আমরা কাদের কাছ থেকে টাকাগুলি আনি, যাদের কাছে আনে তারা যদি অভিযোগ করে, ইম্পসিবল, তারা স্বেচ্ছায় দিচ্ছে। হ্যাঁ, সোহেল তার বিবর্তন ফাউন্ডেশনের পরবর্তী পরিকল্পনার কথা জানিয়েছে তালাশ টিমকে। আপনি এলাকার চেয়ারম্যান, আপনার কাছে আমরা একটা অ্যাপ্লিকেশন করব যে আপনার এলাকার এই কবরস্থানটা আমরা নিষ্কাশন করে দিতে চাই, আমরা সুন্দর করে দিতে চাই, এটার একটা বিনিময় আছে। আমি আপনার এলাকার প্রত্যেকটা ঘরের থেকে রিসিভের মাধ্যমে আমি 200 করে টাকা উঠাবো, এটা আপনি আমাকে অনুমতি দিয়ে দিতে। তাহলে আমরা যদি এভাবে একটা ফান্ড করে 64টা জেলায় কাজ করি, বলতেই হবে যে খুবই সৃষ্টিশীল চিন্তা ভাবনা তার। কবরস্থান নিয়ে তার পরিকল্পনা সফল হোক, আর সেটা যদি সফল হয় তাহলে তার নামের সাথে আরেকটা পরিচয় যোগ হবে। এবার তার বানানো এক সাংবাদিকের সাথে পরিচিত হওয়া যাক। মিম 8ম শ্রেণীতে পড়ে, আবার সাংবাদিকতাও করে। তাকে চাকরি দিয়েছে সাংবাদিক সোহেল। কি পেশায় আছেন? আমি এখানে সাংবাদিক পেশায় আসছি। আপনি পড়াশোনা করতেছেন কোথায়? আমি ভাষাপদী পুস্তকালয় উচ্চ বিদ্যালয় পড়তেছি। কোন ক্লাস? 8-এ। আপনার লেখা কোনো রিপোর্ট ছাপা না, হয়েছে? আমাদের এখানে থিওরি লেখা রিপোর্ট ছাপা হয়। রিপোর্ট ছাপা হয় না। না। আচ্ছা, আপনি কোন পত্রিকায় সাংবাদিক, মানে কোন মিডিয়ার সাংবাদিক? আমি স্বাধীন সংবাদ। স্বাধীন সংবাদ? হ্যাঁ। এটা কি? এটা ভাই এত বিষয় তো আমি বলতে পারবো না। আপনি এই পত্রিকার কি পোস্টে আছেন? না, আমি এখানে কোনো পোস্ট। কোনো পোস্টে নাই? না। তাহলে আপনি এখানে কাজ করেন কিভাবে? এটা কি পোস্টে স্যার তো আমাদের এখানে কিছু বুঝিয়ে দেয় না, কিছু বলে নাই, আর সেজন্য আমি কিছু বলতে পারতেছি না। টাকা উঠানো সাংবাদিক মিম 8ম শ্রেণীতে পড়া অবস্থাতেই সাংবাদিকতার যে শিক্ষা পাচ্ছে তাতে ধরেই নেওয়া যায় যে বয়স বাড়ার সাথে সাথে এই কাজে আরো দক্ষ হয়ে উঠবে সে। ও সাংবাদিকদের কথা জানতে জানতে দৈনিক মাকড়সার কথা ভুলেই গিয়েছিলাম। 4 মিনিট পর আসছে। জানি আপনাদের মন থেকে দৈনিক মাকড়সা নামটি এখনো যায়নি, আর আমরাও এই বিষয়টি নিয়ে আর বেশি রহস্য করতে চাচ্ছি না। দৈনিক মাকড়সায় কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন একজন সাংবাদিকের সন্ধান পেয়েছে তালাশ টিম। এবার তার সাথে কথা বলা যাক। রাজধানীর মিরপুর 7 নম্বর সেকশনের মিল্ক ভিটা রোড, এই রাস্তার 515 নম্বর বাড়ির নিচে একটা ইলেকট্রনিক্সের দোকান, কিন্তু দোকানে ভিন্ন সাইনবোর্ড, সাংবাদিক কল্যাণ কোঅপারেটিভ লিমিটেড। এটার প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম একজন সাংবাদিক। প্রথম দিন গিয়ে তাকে পাওয়া গেল না। ফোনে দেখা করার কথা বলে পরে আর ফোনই ধরেননি সাংবাদিক নুরুল ইসলাম। পরের দিন রাত 12টা তালাশ টিম হাজির হলো সেখানে। ইনি নুরুল ইসলাম। সাংবাদিক কল্যাণ সংগঠন সম্পর্কে জানতে চাওয়া হলো তার কাছে। সাংবাদিকদের নিয়ে লাভজনক প্রতিষ্ঠান মানে এটা কল্যাণমূলক এবং লাভজনক। একসময় কাজ করতেন দৈনিক মাকড়সায়, এখন একটা পত্রিকার বিশেষ পদে কাজ করেন। কথা বললেন দৈনিক মাকড়সা নিয়েও। ওটা আমাদের সহ সম্পাদক ছিলাম। আমার জানা সত্ত্বে 10 মাসে বেরিয়েছে 4 কপি। আগে ছিলেন ফটো সাংবাদিক, আর এখন শুধুই সাংবাদিক। কোথা থেকে শুরু করেন সাংবাদিকতা? কত বছর আগে? আমি 2000 আনুমানিক আমার ঠিক মনে নাই। বর্তমানে আমার পদবিটা আছে, সেটার পর যোগ্য আমি না হয়তো। কেন? সংকোচটা কোথায় তার? নিজের শিক্ষাগত যোগ্যতায় কোনো সমস্যা নাকি অন্য কিছু? আমরা কল্যাণের বিষয়ে আসছি, ব্যক্তিগত প্রশ্নে না আসি প্লিজ। দৈনিক মাকড়সা সম্পর্কে জানার ক্ষুধা শেষ হলো না। একজন ভুক্তভোগী তালাশ টিমকে জানিয়েছেন অনেক ক্ষেত্রেই এসব নামধারী সাংবাদিকদের আচরণ সন্ত্রাসীদের মতো হয়। সন্ত্রাসীরা টাকা না দিলে গুলি করে, আর এরা টাকা না পেলে মিথ্যা সংবাদ প্রচারের হুমকি দেয়। যারা ভয় পায় তারা টাকা দিয়ে ম্যানেজ করে, আর যারা টাকা না দেয় তাদের বিরুদ্ধে অমূলক সংবাদ ছাপা হয়। তবে কেউ কেউ আরেকটু সাহসী হয়। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার ফ্যামিলি ল্যাব হসপিটাল। কয়েক মাস আগে একদল লোক সাংবাদিক পরিচয়ে হাসপাতালে আসে। হাসপাতালের বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করার হুমকি দিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।
সরাসরি কাউন্টারে এসে বলল যে আমরা সাংবাদিক, ঠিক আছে, প্রত্যেক হাসপাতালে আমাদেরকে মাসিক মাসোয়ারা দিয়ে থাকে, চাঁদা দিয়ে থাকে, তো আপনারা যা দিবেন দেন। এমন অনৈতিক দাবি করায় আইনের আশ্রয় নেয় হাসপাতালের মালিক বেলাল হোসেন ভূঁইয়া। আবার দৈনিক মাকড়সা প্রসঙ্গে ফিরে যাওয়া যাক। পত্রিকায় দেয়া ঠিকানা অনুযায়ী দৈনিক মাকড়সার অফিস রাজধানীর 13/1 পশ্চিম পান্থপথে, কিন্তু সেখানে গিয়ে দৈনিক মাকড়সার কোনো অফিসের কোনো চিহ্ন পাওয়া গেল না। ভবনের অন্যদের কাছে জানা গেল এখানে দৈনিক মাকড়সার সম্পাদক মাঝে মাঝে বসেন। রুম তো অনেকগুলো আছে, এক সময় এক রুমে বসে। সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সাথে দেখা হলো মিরপুরে। নেগেটিভ হোক আর পজিটিভ হোক, তাকে নামটা বলতেই হবে। আমি চাইছি যে সে নেগেটিভই বলুক, সে নেগেটিভ বললেও তো আমার নামটা প্রচার হবে, এটা নিয়ে তো আমার সমস্যা না। সেই সাংবাদিক নুরুল ইসলাম সম্পর্কে দৈনিক মাকড়সার সম্পাদক কি বলে শুনুন। ফেসবুকে দেখলাম সাংবাদিক কল্যাণ কোঅপারেটিভ লিমিটেড এবং ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের চেয়ারম্যান ছিল। তো আমি কিছু না জেনে তার সাথে আমি মিশছিলাম, বাট আমি যখন জানতে পারলাম যে উনি কারণ বাজারে সিএ ভবনের লিফটম্যান এবং শিক্ষাগত যোগ্যতা অনেকই নগণ্য, চেয়ারম্যানই যদি এই অবস্থা হয়, তার আন্ডারে যারা আছে তারা কি অবস্থায় থাকবে, এটা তো আপনারই ভালো জানার কথা। এসব কর্মকাণ্ডের প্রভাব পড়ে মূল সাংবাদিকতা পেশার উপরে। প্রকাশনার করা যে লাইসেন্সটা, একটা যে ডিক্লারেশন নিতে, সেটাও তো ম্যানেজ করে নেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি গোড়াই তো গলদ রয়ে গেছে। গোড়ার সমস্যাগুলি যদি আমরা সমাধান না করতে পারি, এটাকে আমি বলবো না যে প্রেস নিয়ন্ত্রণ করেন, তা না, কিন্তু প্রেসটা যাতে ফাংশনিং করতে পারে ঠিকভাবে, প্রপারলি, ইথিক্যালি, সেটা যাচাই বাছাই প্রক্রিয়াটা ঠিকভাবে তো ফলো করা হয় না। প্রচলিত সব পেশার মাধ্যমেই ব্যক্তি, সমাজ এবং দেশ উপকৃত হয়, কিন্তু কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে অনেক পেশা সম্পর্কেই মানুষের মনে দ্বিধা তৈরি হয়। আমরা অনুরোধ করব, আপনারা কোনো ব্যক্তির কর্মকাণ্ড দিয়ে কোনো পেশাকে যাচাই করবেন না। জাহাঙ্গীর আলম বাবু অন্যায় চিত্র নামের এক পত্রিকার সাংবাদিক, তবে রাজধানীর পল্লবী থানায় আসামি হিসেবে এসেছেন। চাঁদাবাজির অভিযোগ তার বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে পুলিশ তাকে ধরে এনেছে। এবারই প্রথম নয়, এর আগে থেকেই পুলিশের খাতায় চাঁদাবাজ সাংবাদিক হিসেবে তার পরিচয় আছে। সাংবাদিক পরিচয়ে সে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এসব করতে গিয়ে আসামি হিসেবে থানায় আসারও নিয়মিত অভিজ্ঞতা হয়ে গেছে তার। একখানা আইডি কার্ড জোগাড় করে তার উদ্দেশ্য হয়েছে সারাদিন ঘুরে যদি কিছু চাঁদাবাজি করে কিছু আয় রোজগার করা যায় বা মানুষকে হয়রানি করা যায়। এবার এই সাংবাদিক জাহাঙ্গীর আলম বাবুর সাথে কথা বলতে চায় তালাশ টিম, কিন্তু উল্টো তারই প্রশ্নের মুখে পড়তে হলো। আপনি কিসের সাংবাদিক? কোন পত্রিকা? টেলিভিশনের? আপনি কি করেন? আমরা কাজ করি। কি কিসের কাজ করেন আপনি? সাংবাদিকতা। তারপর উঠে এলো বেকারিতে চাঁদাবাজি এবং তার সাংবাদিকতার আরো কিছু প্রসঙ্গ। আমি খালি যার ছবিগুলি যে এক্সপিডেট নাই এগুলি ছবি তো দেখলাম যে এটা মূল ব্যাপারটা হলো কি এর বেকারির যে আপনার বিএসটি সেল ছিল না। কিসের সেল নাই? মানে যেটা অনুমোদন দরকার খাবারের। কোন কোম্পানির এটা? যে বেকারি না কি কি যেন বলছেন? বিএসটিসি আছে না? বিএসসিসি না বিএসসিসি না তো বিএসটিসিআই যেটা এই অনুমোদন দেয়। এটা কি বিএসটিসিআই? বিএসটিসিআই আপনি চান না? না আপনি বলেন, আমি তো মূর্খ সাংবাদিক, ঠিক আছে? আপনি মূর্খ কেমনে হবেন? আপনি যে ডেট আছে কিনা এগুলো বের করেন, তারপর জিম্মি হয়ে আছে সেগুলো বের করেন। আপনি শিক্ষা কি? আমার এসএসসি করছিলাম। হ্যাঁ ঠিক আছে। তারপরে এসএসসি পড়ে সাংবাদিকতা শুরু করছেন? না না ইন্টার কমপ্লিট করছি, পরীক্ষা দেওয়া হয়নি, পাশাপাশি সেকেন্ড ডিভিশন পেতাম। এবারের পর্বে আরো কিছু মানুষের অপ্রিয় হলো তালাশ টিম। আসলে এটা আমাদের ক্ষেত্রে প্রত্যেক পর্বেই ঘটে, কারণ যাদের নেতিবাচক কর্মকাণ্ড তালাশে উঠে আসে তাদের কাছে প্রিয় হওয়া তো অসম্ভব ব্যাপার। এখানে একজন ডাক্তারের নেতিবাচক কর্মকাণ্ড তুলে ধরলে সব ডাক্তার হয়তো মনে করেন ওই পেশার বিরুদ্ধেই কথা বলা হচ্ছে। এখানে একজন পুলিশের নেতিবাচক কর্মকাণ্ড তুলে ধরলে সব পুলিশই হয়তো মনে করেন পুরো পুলিশ বিভাগের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এত কিছুর মধ্যে অপসাংবাদিকতা নিয়েও কথা বলে তালাশ টিম। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না,
পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।